প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আজ আমরা একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ হয়েছে বা হাইপারটেনশন হয়েছে, এটি আসলে আমরা কখন বলতে পারবো? আসলে উচ্চ রক্তচাপ বলবো, আমরা তো রক্তচাপ মাপি, মেশিন দিয়ে মাপি, এবং এই মাপার কিন্তু দুইটা অংশ থাকে। একটাকে বলি যেটা বেশি থাকে যে অংশটা, সেটাকে বলি সিস্টোলিক, আর যেটা কম থাকে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক। আর এটা কিভাবে মাপা হয়, যখন এখানে একটা কাপ বেঁধে আমরা সাউন্ডটা শুনতে থাকি, শোনার জন্য অপেক্ষা করি, তো প্রথম যখন খুব চাপ দিয়ে হাই প্রেসারে এটাকে আটকে দেওয়া হয়, তখন কিন্তু রক্ত প্রবাহিত হয় না, যার জন্য কোনো সাউন্ড থাকে না। কিন্তু যখন প্রথম রক্তটা প্রবাহিত হয়, অর্থাৎ আস্তে আস্তে চাপ কমাচ্ছি, প্রথম যে রক্তটা প্রবাহিত হলো তখন একটা টিক শব্দ পাওয়া যায়। তো তারপরে টিক টিক প্রত্যেকটা বিটের সাথে শব্দ হয়। তো যখন থেকে শব্দটা শোনা যায় প্রথম, সেটাকে বলা হয় সিস্টোলিক। আর এই শব্দটা পেতে পেতে যখন প্রেশার অনেকটা কমিয়ে আনি, তখন এক সময় দেখা যায় যে আর শব্দ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এখন আর কোনো চাপ নেই, তো তখন ওইটাকে বলা হয় ডায়াস্টোলিক। তো তাহলে দুইটা শব্দ, একটা সিস্টোলিক আর ডায়াস্টোলিক। আমরা কখন উচ্চ রক্তচাপ বলবো? যখন এই সিস্টোলিক প্রেশার 140-এর উপরে থাকে সেটা, এবং যদি ডায়াস্টোলিক প্রেশার যেটা বললাম যে নিচে যেটা, সেটা যদি কখনো 90-এর উপরে থাকে, অথবা দুইটাই যদি থাকে একত্র, তাহলে আমরা তাকে বলবো উচ্চ রক্তচাপ। কিন্তু বিভিন্ন যে গাইডলাইনগুলো আছে, ইন্টারন্যাশনাল যে গাইডলাইনগুলো আছে, সেখানে যদি দেখা যায় 130-এর উপরেও যদি থাকে এবং 80-এর উপরে যদি থাকে, তারা কিন্তু প্রি হাইপারটেনসিভ, অর্থাৎ তারা উচ্চ রক্তচাপের রিস্কের মধ্যে আছে। এবং এটুকুর জন্য দেখা যায় যে মৃত্যুর হার যাদের রক্তচাপ এর চেয়ে কম, তাদের চেয়ে এদের বেশি থাকে। এদের হৃদরোগের হার বেশি থাকে, এদের কিডনি রোগের হার তুলনামূলক বেশি থাকে, স্ট্রোকের হার বেশি থাকে। তো সেই জন্য এই টার্গেট প্রেশার আমরা যেটা মনে করি যে যেটা একেবারে নর্মাল, সেটা কত হওয়া উচিত, সেটা 120/80 অথবা এর কাছাকাছি 120/70 বা 80, এর মাঝামাঝি যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে এটা নর্মাল। উচ্চ রক্তচাপ আমরা কখন বলবো, সেটির সাথে আসলে বয়সের কোনো সম্পর্ক রয়েছে কিনা? আগে এটা ধারণা করা হতো যে যখন বয়স যত বেশি বাড়বে, তার রক্তের চাপের স্বাভাবিকতা মানে ততই বাড়তে থাকবে। এবং আমরা এক সময় পড়েছি যে যাদের বয়স 80 বছর, তাদের 180 যদি সিস্টোলিক থাকে, এটাকে নর্মাল ধরা হবে। কিন্তু এই কনসেপ্ট এখন পরিবর্তন হয়ে গেছে, কারণ প্রেশার মানে বয়স যাই হোক না কেন, প্রেশার যদি 140-এর বেশি থাকে, সে ক্ষতি করবেই। ইভেন 130-এর বেশি থাকলেও সে কিছুটা ক্ষতি করবে। এরপর প্রেশার যতই বেশি হতে থাকবে, তার ক্ষতির মাত্রা ততটাই বেশি হতে থাকবে। সেই জন্য বয়স ভেদে, তবে হ্যাঁ, বাচ্চাদের প্রেশার যেটা, সেটা তুলনামূলক আরও কমকে নর্মাল হিসেবে ধরে নেওয়া হয়। একবার বা দুবার প্রেশার মেপে যদি বেশি পাওয়া যায়, সেটিকে আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলবো কিনা? একজন ক্লান্ত হয়ে দৌড়িয়ে এসে বসে প্রেশার মাপলো, অথবা সে অত্যন্ত দুশ্চিন্তায় আছে, অথবা রাতে ঘুম হয়নি, অথবা সে কেউ ধূমপাই আছে, ধূমপান করে এসে বসলো, তাহলে কিন্তু তার প্রেশার সাথে সাথে বেড়ে যেতে পারে। তাছাড়া কাজেই প্রথম কি করতে হবে, প্রেশার মাপার আগে তাকে একদম কমপ্লিট রেস্টে, একদম মানসিক এবং শারীরিক দুইটা রেস্টে কমপক্ষে 10 মিনিট থাকা উচিত। তারপরে তার প্রেশার মাপবে। এবং মাপারও একটা নিয়ম আছে যে বসে মাপাটা সবচেয়ে উত্তম, এবং একটা টেবিলে হাত রাখবে এবং সে বসে থাকবে পাটা ঝুলিয়ে, এবং তার এই
এই যে কাপ যেখানে আছে এইটার লেভেল যেন আমাদের যে হার্টের যে লেভেল অর্থাৎ বুকের আমাদের যে নিপল আছে ব্রেস্ট আছে নিপলের লেভেল যেন থাকে, হার্টের লেভেল যেন থাকে, এইভাবে রাখতে হবে। কারণ একটু নিচে হাত রাখলে কিন্তু প্রেশার বেড়ে যাবে ডায়াস্টোলিক, উপরে নিলে প্রেশার ভুলবশত কমে যাবে। সেই জন্য যারা বাড়িতে অনেকে যারা যারা অটোমেটিক মেশিন দিয়ে মেজার করে অনেক সময় দেখা যায় খুব কম বেশি হয়, তারা এই যে হাত উপরে নিচে রাখে হয়তো সেই জন্য একটু মুভমেন্টের জন্যই অনেক ডিফারেন্স হয়ে যেতে পারে। আমাদের ঠিক একদম হার্ট লেভেলে আমাদের রাখতে হবে এই হাতটাকে। 38টা কোম্পানি আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড যারা সার্টিফাইড, এর বাইরে যেগুলো মাপে ছিল অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অটোমেটিক মেশিন বা ডিজিটাল মেশিন, আরেকটি রয়েছে সেটি হচ্ছে ম্যানুয়াল মেশিন। কোনটিকে আমরা আসলে সঠিক হিসেবে ধরব? ম্যানুয়াল মেশিন যদি খুব যারা মেপে যারা এক্সপার্ট আছে তারা যদি মাপে সেটা ডেফিনেটলি এটা সঠিক হবে। তবে আর্টিফিশিয়াল মেশিনও যেগুলো সার্টিফাইড, যেটা ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো, সেই সার্টিফাইড মেশিন দিয়ে যদি নিয়মিতভাবে মাপা হয় তাহলে সেগুলো নর্মালের কাছাকাছি থাকে। উচ্চ রক্তচাপ কেন হচ্ছে? 90 থেকে 95% ক্ষেত্রে বিশেষ কোনো কারণ পাওয়া যায় না, কিন্তু বাকি ক্ষেত্রে কতগুলো কারণ আছে। যেমন 1 নম্বর কারণ যদি বলি সেটা হলো কিডনি রোগের কারণ। মানে যাদের দেখা যায় কিডনি রোগ হচ্ছে অথবা কিডনি ফেলিওর হচ্ছে অথবা কিডনির রক্তনালী সরু হয়ে যাচ্ছে, তাদের কিন্তু এই কারণে উচ্চ রক্তচাপ হয়। এবং কারো দেখা যায় যে কিছু এন্ডোক্রাইন ডিজিজ আছে, ডিসঅর্ডার আছে, সে সমস্ত কারণেও তাদের উচ্চ রক্তচাপ হতে পারে। তবে বয়স বাড়ার সাথে সাথে সাধারণত উচ্চ রক্তচাপ হয়, কাজে বয়সটা যদিও এটা মডিফায়েবল না, এটাও একটা কারণ। আমাদের লাইফস্টাইলের সাথে কিন্তু যাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বংশগতভাবেই যে সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হয়, তো এই যে বংশগত এটাকে কিন্তু যদি কেউ যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করে একদম ইয়াং বয়স থেকে, অর্থাৎ তার ওজন ঠিক রাখে, সে অতিরিক্ত লবণ যদি না খায়, কারণ লবণের সাথে উচ্চ রক্তচাপের একটা সম্পর্ক, এটা অনেক স্টাডিতে এটা প্রুভ হয়েছে। এটা যারা লবণ বেশি খাবে, এক্সট্রা লবণ খাবে, তাদের উচ্চ রক্তচাপ হবে। এবং যারা অলস জীবনযাপন করে তাদেরও উচ্চ রক্তচাপ হয়। ওজন যাদের বেশি এদের উচ্চ রক্তচাপ হয়। আবার যাদের ডায়াবেটিস আছে আনকন্ট্রোল থাকলে এদের ডায়াবেটিসের কারণে উচ্চ রক্তচাপ হয়। তো আমাদের এই জিনিসগুলো সবসময় মেনটেন করে চলতে হবে, কন্ট্রোল করে চলতে হবে এগুলো। অনেকেরই আসলে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন রয়েছে, কিন্তু তারা আসলে বুঝতে পারে না। তাদের আসলে বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? আসলে আমাদের অনেক রোগ আছে যেগুলা আমরা বলি সাইলেন্ট কিলার আর কি, নীরব ঘাতক। যেমন কিডনি বিকল, যারা 80-90 ভাগ নষ্ট হওয়ার আগে কোনো বিকলের কোনো উপসর্গ দেখা দেয় না। তেমনি উচ্চ রক্তচাপেরও কিন্তু খুব একটা তার কোনো উপসর্গ সাধারণত দেখা যায় না। এই জন্য এটা স্লোলি বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে যখন যার প্রেশার অনেক বেশি হয়ে যায়, অথবা হঠাৎ করে যাদের প্রেশার বাড়ে, অ্যাক্সেলারেটেড হাইপারটেনশন, তখন কিছু উপসর্গ দেখা দেয়। যেমন কারো সকালে ঘুম থেকে উঠলে বলবে তাদের মাথার পিছনের দিকে ব্যথা করে, কিন্তু ঘাড়ের জয়েন্ট যদি মুভমেন্ট করে এরকম কোনো ব্যথা নেই, কিন্তু মাথার একটু ভারী ব্যথা হচ্ছে। কারো ঘাড় ব্যথা করে, কারো দেখা যায় যে উচ্চ রক্তচাপ বেশির জন্য হার্টের উপর অনেক প্রেশার পড়ে যায়, এবং সেই জন্য দেখা যায় একটু হাঁটলেই তারা টায়ার্ড ফিল করে, বুক ধরপড় করে, এবং কারো দেখা যায় বুকে ব্যথাও হতে পারে। তো এগুলাও অনেক সময় দেখা যায় উচ্চ রক্তচাপের জন্য হার্ট মানে আক্রমণ করে, তার এই উপসর্গগুলো দেখা দিচ্ছে আর কি। তো এভাবেই যদি আমরা দেখি কখনো যে খুব অল্পতেই টায়ার্ড হয়ে যাচ্ছে, কখনো ঘাড়ে হাঁটলে পরিশ্রম করলে একটু ঘাড়ে ব্যথা হচ্ছে, ঘুম থেকে উঠলে মাথা ব্যথা হচ্ছে, বংশে তাদের উচ্চ রক্তচাপ আছে, তাহলে অবশ্যই তাদের প্রেশার মাপাতে হবে। তবে ইন জেনারেল আমাদের উচিত হলো যে যাদের বয়স অ্যাডাল্ট বয়স থেকে শুরু করে বছরে অন্তপক্ষে মানে 2-3 বার করে অবশ্যই একদম শান্ত অবস্থায় তাদের ভালো একজন কোয়ালিফাইড যে মেজার করতে পারে সেখানে যে তাদের প্রেশার মেপে দেখা, কারণ এতে তো বেশি টাকা পয়সা খরচ হয় না। এবং যদি আর্লি ডিটেকশন করা যায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট করে এর থেকে যে যত জটিলতা হয় সেগুলো প্রতিরোধ করা যেতে পারে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সেটি হলে চিকিৎসকের কাছে আসবার পর আসলে কি কি করণীয়? যখনই একজন উচ্চ রক্তচাপ রোগী আমাদের কাছে আসে, আমরা প্রথমেই দেখি যে সেটা তার উচ্চ রক্তচাপ, সেটা ডিউরেশন কত, নিশ্চয়ই সেটার কোনো কারণ ভিজিবল কোনো কারণ খুঁজে পাই কিনা। যদি কারণ পেয়ে থাকে, বিশেষ করে কিডনি রোগ আছে কিনা, তার এন্ডোক্রাইন কোনো ডিজিজ আছে কিনা, রক্তনালী কোথাও কিডনির সরু আছে কিনা,
এগুলো খুঁজে দেখার চেষ্টা করি, যদি থাকে সেগুলো কারেক্ট করলে অনেক সময় রক্তচাপ যেটা বেড়েছিল সেটা নর্মালে চলে আসে। আর তাছাড়া আমরা যেটা খুঁজি যে উচ্চ রক্তচাপের জন্য তার যে অঙ্গগুলো আক্রমণ করে সেগুলো অলরেডি আক্রান্ত হয়ে গেছে কিনা, আচ্ছা, যেমন তার কিডনি আক্রান্ত হয়েছে কিনা। কারণ যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের দেখা যায় যে প্রতি 100 জনের মধ্যে 30 জনের কিডনি আক্রান্ত হয়, এবং কিডনি আক্রান্ত হওয়ার অনেক সময় প্রথম লক্ষণ হিসেবে মাইক্রো অ্যালবুমিন যেতে পারে, যেটা ডায়াবেটিসের সাধারণত অশনি সংকেত, কিন্তু যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদেরও অনেক সময় অ্যালবুমিন যায়। আবার অনেক সময় দেখা যায় যে তার আগে থেকেই মানে কিডনির নেফ্রাইটিস ছিল, গ্লোমেরুলার নেফ্রাইটিস ছিল, সেই জন্যই তার উচ্চ রক্তচাপ হয়েছে। তো তখন যদি দেখি যে প্রোটিন বেশি যাচ্ছে, তার জিএনএর সম্ভাবনা আছে, এই রিলেটেড অনেক পরীক্ষা সেটা করে আমরা ফাইনালি বায়োপসি করে কিডনির একটা স্যাম্পল নিয়ে কোন ধরনের নেফ্রাইটিসের কারণে হয়েছে সেটা ডিটেক্ট করে তার আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো জটিলতাগুলো যেগুলো হয় যে অঙ্গগুলো, তার মধ্যে 1 নম্বর হলো কিডনি, 2 নম্বর হলো হার্ট। এই কিডনির কারণে কিন্তু দেখা যায় যে প্রথমে হার্টের ওয়ালগুলো ঠিক হয়ে যায়, ঠিক হলে তার রক্তের ডিমান্ড বেড়ে যায়, যার জন্য দেখা যায় যে তার ইস্কেমিয়া হয়, ইস্কেমিক হার্ট ডিজিজ। আর এই রক্তচাপ কিন্তু রক্তনালীকে ড্যামেজ করে, সেগুলো ওয়ালকে হার্ড করে দেয়, একসময় কোলেস্টেরল জমে সেখানে এবং সেগুলোকে ন্যারো হয়ে যায়। তো সেই কারণে একদিকে তাদের ইস্কেমিক হার্ট ডিজিজ হয়, অন্যদিকে দেখা যায় ব্রেনে তাদের ইস্কেমিয়া হয়, অথবা ব্রেনের রক্তনালীগুলো যদি কোলেস্টেরল জমে শক্ত হয়ে যায়, ফ্রাজাইল হয়, বেশি যখন রক্তচাপ থাকে তখন একদম ওটা ছিঁড়ে যে ব্লিডিং হতে পারে, হেমোরেজিক স্ট্রোক যেটা বলে, অর্থাৎ ব্রেনে ইস্কেমিক স্ট্রোকও হতে পারে, আবার হেমোরেজিক স্ট্রোকও হতে পারে। অনেকে দেখা যায় যে নাকের রক্তনালীগুলো তো একটু মানে এদের সাপোর্ট কম থাকে, অনেক বেশি রক্তচাপ হলে সেখানে ব্লিডিং হতে পারে, নেজাল ব্লিডিং নিয়ে অনেকে আসে। অনেকে দেখা যায় উচ্চ রক্তচাপের জন্য রক্তনালীগুলো ড্যামেজ হয়, যার জন্য কিছু দূর হাঁটতে গেলে তখন দেখা যায় যে তার পা ব্যথা করে, বলে যে কাল করে নেয়, খেয়ে নেয়, পা হাঁটতে পারে না, কিছু দূর যে থেমে যেতে হয়, আবার রেস্ট নিয়ে আবার হাঁটতে হয়। তো এই উচ্চ রক্তচাপ আমাদের তাহলে অনেক ক্ষতি করে, আমাদের কিডনি ড্যামেজ করে, আমাদের হার্ট ড্যামেজ করে, আমাদের ব্রেনের স্ট্রোক করতেছে, ইসকেমিক স্ট্রোক করে, হেমোরেজিক স্ট্রোক করে, আমাদের চোখে সেখানে ব্লিডিং হয় এই উচ্চ রক্তচাপের জন্য, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এবং হয়ে আমাদের অন্ধত্ব বরণ করতে পারে এই উচ্চ রক্তচাপের জন্য। তো এতগুলো ক্ষতি আমাদের করতেছে। কিন্তু আমাদের যে সার্ভেগুলো আমাদের বাংলাদেশে যা দেখেছি যে প্রতি 4 জন অ্যাডাল্টের মধ্যে 1 জনের উচ্চ রক্তচাপ আছে, এবং শতকরা কয়েকটা সার্ভে আছে, কোনো সার্ভে আছে যে 60% লোক জানে না, কোনোটায় 80% লোকই জানে না তাদের উচ্চ রক্তচাপ আছে। যারা জানে তারা অনেকে ওষুধ খায় না, যারা ঔষধ খায় এদের দেখা যায় অর্ধেকেরই তাদের যেভাবে ব্লাড প্রেশার কন্ট্রোল করা দরকার সেভাবে তারা কন্ট্রোল করে না, যার জন্য বলতে গেলে শতকরা 85% যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের যে টার্গেটে প্রেশার কন্ট্রোল করা দরকার সেই কন্ট্রোলে থাকতেছে না, যার জন্য আমাদের এই উচ্চ রক্তচাপ থেকে কিডনি রোগের সংখ্যা অনেক বেশি, সেই সাথে ব্রেন স্ট্রোকের সংখ্যা বেশি, হার্ট ডিজিজের সংখ্যাও বেশি। নিশ্চয়ই উচ্চ রক্তচাপের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। দর্শক, আজকাল অনেক বেশি ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশার ছাড়াও আর বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের চারপাশে কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাই আমরা অবশ্যই ডায়েটিশিয়ান হিসেবে এই বিষয়টিকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি যে একজন কিডনি রোগী যখন সে বুঝে গেল যে তার কিডনিতে সমস্যা, তখন আসলে সে কিভাবে তার খাওয়াটিকে মেনটেন করবে। কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলার আগে আমি একটি কথাই বলবো যে এই ডায়েটটি একেবারেই স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা রোগী ভেদে কিন্তু ডায়েটটি নির্ভর করে ভিন্নতা। তবে হ্যাঁ, জেনারেল গাইডলাইন যদি আমাকে দিতে হয়, একটি কিডনি রোগীর প্রথমেই দেখতে হবে তার ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে কতটুকু আছে। এছাড়া আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে রিপোর্ট দেখিয়ে নিয়ে তার ডায়েটটিকে ঠিক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলে থাকি যে প্রোটিন নিয়ন্ত্রণ হচ্ছে সবার আগে জরুরি, এবং
এই একটি রোগীর ওজনের সাথে ভিত্তি করে আমরা সাধারণত প্রোটিনটিকে হিসাব করে থাকি। তবে সাধারণভাবে ডাল জাতীয় যে কোনো খাবার, বাদাম এবং বিচি, অর্থাৎ যেই বিচিগুলোকে আপনারা রান্না করতে পারেন, যেমন মটরশুঁটি, কাঁঠালের বিচি, সিমের বিচি, এই জাতীয় সেকেন্ড ক্লাস প্রোটিনকে কিডনি রোগীদের জন্য অ্যাভয়েড করা অবশ্যই একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে লবণ, অর্থাৎ আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারে যেন কোনো বাড়তি লবণ বা টেবিল সল্ট না থাকে। এক্ষেত্রে অনেকেরই একটি ধারণা হচ্ছে লবণটিকে হয়তো তেলে বা ভেজে গ্রহণ করলে খুব একটি ক্ষতি হয় না, বাট এটা একান্তই ভুল। কেননা আপনাকে এক্সট্রা লবণ কোনোভাবেই, সেটি তেলে বা ভেজে অথবা যে কোনোভাবেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে এক্ষেত্রে লবণের মাত্রা অবশ্যই আপনার রক্তের সোডিয়ামের উপর ডিপেন্ড করে নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য পানি। যখন দেখা যায় আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা, অনেকেই পানি খাওয়ার মাত্রা বাড়িয়ে দেয়। তাদের ধারণা হয়তো বেশি পানি খেলে আমার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল, কেননা অসুস্থ কিডনিকে আপনি যত বেশি পানি খাবেন তত তার ফাংশন বেশি করতে হবে এবং সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই কিডনি রোগীদের উদ্দেশ্যে বলছি, সাধারণত এটি অবশ্য আমরা রিপোর্ট দেখে বিচার করে থাকি, বাট অ্যাট এ গ্লেন্স যদি জানতে চান যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের উপর কোনোভাবেই পানি বা অন্য কোনো তরল খাওয়া যাবে না। এক্ষেত্রে তরলটিকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটারের মধ্যে রাখতে হবে, এবং যাদের কিডনি সমস্যা অনেক বেশি তাদের 1 লিটারের মধ্যে এটা থেকে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে বেশ কিছু রিপোর্টের উপর বেস করে আমরা সবজি ও ফলের ব্যাপারেও রেস্ট্রিকশন দিয়ে থাকি। সাধারণত আপেল, পেঁপে এবং নাশপাতি কিডনি রোগীদের জন্য অনেক সেফ ফ্রুটস, তবে এটিও খেতে হবে পরিমাণের মধ্যে। আর বেশ কিছু সবজি যেমন শসা, টমেটো, গাজর ছাড়াও ঢেঁড়স ও ফুলকপি, এই জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, কিডনি রোগ হলে কোনোভাবেই ভয় পাবেন না। শুধুমাত্র সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে খাবার মেনটেন করলে কিডনি রোগ নিয়ে অনেক দিন সুস্থ থাকা সম্ভব। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সাথে যাদের কিডনির জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে সমাধান কি? প্রথমেই আমাদের যেতে হবে প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা আছে, আমরা কিন্তু সুস্থ জীবনধারা চর্চা করে বা হেলদি লাইফস্টাইল মেনটেন করেই আমরা এটা প্রতিরোধ করতে পারি। এবং আমাদের বাচ্চাদের তাদের একদম ইয়াং এজ থেকেই শুরু করা উচিত এই হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল বলতে আমরা যেটা বুঝি যে সচল থাকা, বাচ্চাদের অ্যাক্টিভ থাকা, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, অর্থাৎ সবসময় যে মোবাইল নিয়ে বসে থাকে, তারা দেখা যায় ঘর থেকে বের হয় না, সে না করে তাদেরকে মাঠে ঘাটে তারা খেলাধুলা করবে, কায়িক পরিশ্রম করবে, ব্যায়াম করবে, এগুলো তাদের অভ্যাস করাতে হবে। আর দ্বিতীয়ত, খাবারের ক্ষেত্রে আমাদের খুব সচেতন হওয়া দরকার, অর্থাৎ আমরা যে খাবার খাবো সেটা পরিমিত খাবার হতে হবে, এবং খাবারের মধ্যে অবশ্যই শাকসবজি, ফলমূল, এখানে কিন্তু প্রচুর পটাশিয়াম থাকে এবং এই পটাশিয়াম কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। দ্বিতীয়ত, আমরা যেটা অ্যাভয়েড করতেই হবে সেটা হলো যে এক্সট্রা লবণ আমরা কখনো খাবো না। অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত খাবার বা ফ্যাটি মিল যেগুলো আছে, বিশেষ করে ফাস্ট ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে। অতি সুগার যেগুলোতে থাকে বেশি, বিশেষ করে কোমল পানীয়, এই জাতীয় খাবার, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং খাবার পরিমাণটা এতটুকুই হবে তার ওজন যেন তার হাইটের জন্য, বয়সের জন্য যতটুকু থাকা দরকার ঠিক ততটুকু থাকে। কিছু বদ অভ্যাস আছে যেমন ধূমপান, মদ পান, এগুলো কিন্তু সাংঘাতিকভাবে এই রক্তচাপের সাথে জড়িত। কাজেই এই ধূমপান কখনোই করবে না, তাদেরকে সে ব্যবস্থা করতে হবে। তো এইভাবে যদি হেলদি লাইফ স্টাইল মেনটেন করে এবং আমরা যদি স্ট্রেস, আমাদের যে প্রতিনিয়ত যে আমাদের যে মানসিক স্নায়বিক চাপ থাকে কম্পিটিশনের যুগে, সেইগুলোকে মেডিটেশনের মাধ্যমে, ধর্ম পালনের মাধ্যমে, আল্লাহর কাছে বা নিজের সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদেরকে স্ট্রেস কমে আনা যায়। এভাবে যদি লাইফ লিড করি তাহলে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। আর যদি রক্তচাপ হয়েই যায়, সেটা কন্ট্রোলে রাখার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, পরামর্শ অনুযায়ী চলতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের মাধ্যমে দর্শক মণ্ডলীকেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে।
গর্ভাবস্থা একটা মায়ের জন্য খুব বেশি জরুরি এবং জটিল কিন্তু একটা বিষয়। একটা মা, গর্ভবতী মা কখনোই চাইবে না সে কোনো বিপদের সম্মুখীন হোক বা কোনো সমস্যার সম্মুখীন হোক এই সময়ে, কিন্তু তাকে অনেক কিন্তু স্বাস্থ্যগত সমস্যার মধ্যে দিয়ে পার হতে হয়। যখন একটা আমরা বলবো যে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বা হাই রিস্ক প্রেগনেন্সি, সেটা ওই কন্ডিশনটা তখনই বলা হবে যখন আর কি কিছু স্বাস্থ্য সমস্যা তার গর্ভস্থ শিশু তার অথবা যে ডেলিভারির পর যে নবজাতক তার জন্য বিপদ ডেকে আনে। এই বিপদ ডেকে আনা যেটা যে গর্ভস্থ শিশুর বেড়ে ওঠা ব্যাহত হওয়া থেকে গর্ভস্থ শিশু অথবা মার জীবনেরও আশঙ্কা হয়ে যেতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।